হৃদিতার গলা শুকিয়ে এলো, নিজের অজান্তেই ঘাড় একটু কাত হয়ে গেল, ওষ্ঠ জোড়া ফাঁক হয়ে দৃষ্টি আটকে গেল আহাদের শরীরে। সে যেন চোখ ফেরাতেই পারছিল না। আহাদ ধীর পায়ে কদম এগিয়ে এলো তার দিকে। হৃদির নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। আহাদ ঝুঁকে তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আহিয়ার তো বাচ্চা নাই, তবে আপনি চাইলে আমরা একটা ছোটখাটো ক্রিকেট টিম বানাতেই পারি, মিস জা নু। হৃদিতার দৃষ্টি এখনও আটকে আছে তার শরীরের দিকে। অবচেতনভাবে তর্জনী আঙুল বাড়িয়ে দুবার স্পর্শ করল আহাদের চকচকে বুকে, মনে হল যেন ছুঁয়ে নিশ্চিত হতে চাইছে এটা বাস্তব নাকি কল্পনা। আহাদ কিছু না বলে শুধু অদ্ভুত তৃষ্ণায় ভরা চোখে তাকিয়ে রইল। হঠাৎ হৃদিতা চমকে উঠল, তীব্র চিৎকার দিয়ে পেছনে সরে গেল। তার পিঠ গিয়ে ঠেকল কাঠের দরজার। চোখ বড় বড় করে তাকিয়ে ভাঙা গলায় বলল, আপনি এখানে? আপনি আহিয়ার রুমে কি করছেন? আহাদ শান্তভাবে বাম হাতের উল্টোপিঠ দ্বারা নাকটা ঘষে নিল। অতঃপর বিছানা থেকে শার্টটা তুলে গায়ে জড়িয়ে নিতে নিতে উত্তর দিল, ফার্স্ট অফ অল, এটা আহিয়ার রুম না। সেকেন্ডলি, আমার বাড়িতে, আমার রুমে দাঁড়িয়ে আমাকেই প্রশ্ন করছেন আমি এখানে কি করছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হৃদিতার চোখ আরও বিস্ময় বড় হল। আপনার বাড়ি? আহাদ এবার 2 কদম এগিয়ে এসে সামান্য ঝুঁকে মুখোমুখি দৃষ্টি মেলাল। কণ্ঠে রুক্ষ দৃঢ়তা। ইয়েস। ভালো করে তাকিয়ে দেখ জানু, কোন দিক থেকে এটা আহিয়ার রুম মনে হয়? হৃদিতা তখন ধীরে ধীরে চোখ বুলাতে লাগল চারপাশে। সত্যিই তো রুমটার প্রতিটি কোণ যেন পুরুষালী রুচিতে সাজানো। বড় বড় দুটো অদ্ভুত পেইন্টিং টাঙানো দেয়ালে, অন্য পাশে ঝুলছে দুটো গিটার, একটা বাসন্তী, আরেকটা কফি মেরুনের সংমিশ্রণ। দেয়ালের অন্য পাশে ঝোলানো কিছু বক্সিং গ্লাভস, কোণের স্ট্যান্ডে ঝুলছে একাধিক ব্লেজার। আরেক কোণে ড্রেসিং রুম। রুমটা বড়, পরিপাটি, অথচ রুক্ষ। সেদিন এসবের কিছুই খেয়াল করেনি হৃদিতা, মনে মনে ফিসফিস করল, মানে গেটের সামনে যে মীর হাউজ লেখা ছিল, তার মানে এটা আসলেই আহাদ রাজা মীরের বাড়ি। ইসস, কি বুদ্ধু আমি! এখন কি বলবো, কিভাবে বের হব এখান থেকে? ঠিক তখনই আহাদ হঠাৎ আঙুলে তুড়ি বাজিয়ে তার ধ্যান ভাঙল। কি হল, কোথায় হারিয়ে গেলেন, মিস জানু? হৃদি লজ্জা আর ভয়ে গুটিয়ে গেল। কণ্ঠ কাচুমাচু, অপরাধী ভঙ্গিতে বলল, আসলে আমি জানতাম না, আহিয়ার রুম ভেবে ভুল করে চলে এসেছি। আমি যাচ্ছি। সে দ্রুত ঘুরে দরজার দিকে পা বাড়াতেই পেছনে থেকে বজ্রকণ্ঠে ভেসে এলো আহাদের ডাক, স্টপ! পায়ের তলা কেঁপে উঠল হৃদির। ধীরে ধীরে ঘুরে তাকাল। আহাদের করা দৃষ্টি সরাসরি তীরের মতো বিদ্ধ হল তার চোখে। আহাদ আঙুলের ইশারায় কাছে ডাকল। হৃদিতা থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, অতঃপর কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে এল। আহাদের সামনে এসে মাথা নিচু করে গুটিসুটি হয়ে দাঁড়াল। আহাদ গম্ভীর গলায় বলল, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুল যখন করেছিস, এর শাস্তিটাও নিয়ে যা, জানু। হৃদিতা ভয়ে তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ আহাদ হুঙ্কার ছাড়ল, ওই চেয়ারের উপর উঠে দাঁড়া। হৃদিতা কাপা গলায় অনুনয় করল, আমি সত্যিই জানতাম ন। আহাদ ঠান্ডা স্বরে গর্জে উঠল, আমি দ্বিতীয়বার রিপিট করব না, হৃদি। ডু ইট। অবশেষে হৃদিতা ধীরে ধীরে চেয়ারের উপর উঠে দাঁড়াল। তার দৃষ্টি নামানো, ঠোঁট কাঁপছে তিরতির করে। আহাদ এবার স্বাভাবিক ভঙ্গিতে বলল, এবার কান ধর। হৃদিতা বাধ্য মেয়ের মতো হাত তুলে কান ধরল। আহাদ এবার হৃদিতার কাছাকাছি এসে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে বলল, যতক্ষণ না আমি রেডি হচ্ছি, ততক্ষণ পর্যন্ত এভাবেই দাঁড়িয়ে থাকবি। কোন চালাকি করার চেষ্টা করলে থাপ্পড়া চেহারার নকশা পাল্টা দিব। আহাদ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করতে লাগল। চুলে হাত বুলিয়ে মাঝে মাঝে আর চোখে হৃদির দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলে। মেয়েটির লাজমাখা মুখ দেখে বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। ইচ্ছে করছিল এই মুখটার দিকে শুধু তাকিয়ে থাকতে। কয়েক মিনিট পর ঘড়ি হাতে বাঁধতে বাঁধতে বলল, ওকে, টাইম আপ, এবার নামতে পা। কথাটা শেষ হবার আগেই হৃদিতা এক লাফে চেয়ার থেকে নেমে পড়ল। এরপর আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দিল দরজার দিকে। হৃদিতার এমন কাণ্ডে আহাদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মুখ হা হয়ে গেল বিস্ময়ে। সে বুঝতেই পারেনি হৃদি এমন কাণ্ড করে যাবে। এক মুহূর্ত পর হঠাৎ করেই জোরে হেসে উঠল। মাথা নেড়ে বলল, এই মেয়েটা একদিন আমাকেই হার মানাবে নিশ্চিত। হাসতে হাসতেই শার্টের শেষ বোতামটা লাগিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আহাদ রাজা মীর।
অবশেষে কয়েকটা রুম ঘুরে ঘুরে হাঁপাতে হাঁপাতে আহিয়ার রুমে এসে পৌঁছাল হৃদি। বুকের ভেতর যেন ধুকপুক শব্দটা গোটা করিডোরেই শোনা যাচ্ছে। ভেতরে ঢুকতেই আহিয়া তড়িঘড়ি করে এগিয়ে এলো। চোখে বিস্ময়, কণ্ঠে দুশ্চিন্তা। কিরে তুই ঠিক আছিস? এমন হাঁপাচ্ছিস কেন? হৃদিতা হাত উঁচু করে হা করে শ্বাস নিতে নিতে বলল। বলতেছি, আগে পানি দে দোস্ত। আহিয়া তাড়াতাড়ি টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস ঠান্ডা পানি ঢেলে এগিয়ে দিল। হৃদি শ্বাসরুদ্ধ করে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে নিল। একাধিকবার গভীর নিঃশ্বাস টেনে ধীরে ধীরে স্বাভাবিক হল। গ্লাসটা টেবিলও রাখতেই হঠাৎ হৃদিতা ঝটকা মেরে আহিয়ার দিকে তাকাল। তোদের বাড়ির সবাই এমন অদ্ভুত কেন? আহিয়া ভ্রু কুঁচকে অবাক হল। কেন, কি হয়েছে? বাসায় ঢুকতেই প্রথমে এক অচেনা লোকের সাথে দেখা হলো, এমন অদ্ভুত আচরণ করল যে মনে হলো আমি যেন চোর বদমাশ। তারপর তোর মা আমাকে একের পর এক প্রশ্ন করতে লাগল। এক মুহূর্তের জন্য সত্যিই মনে হলো আমি যেন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, আর তোর মা কোর্টে বসা অ্যাডভোকেট হয়ে আমাকে জেরা করছে। আহিয়া ফিসফিস করে হেসে ফেলল। ঠিকই মনে হয়েছে তোর। হৃদিতা হতভম্ব হয়ে তাকাল। কি হহ? হ্যাঁ, আমার আম্মু একজন অ্যাডভোকেটই। অ্যাডভোকেট আফরোজা শেখ, দেশের নামকরা ক্রিমিনাল ল। আর হৃদিতা চমকে উঠল, মুখ হা হয়ে গেল। আরে বাপরে, আর কি কি বাকি আছে বল? তোর বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, তোর ভাই আহাদ রাজা মীর। আর কিছু বাকি আছে নাকি? আহি, এভাবে কেন বলছিস? আর কিভাবে বলবো? তুই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, অথচ এই কয় মাসে আমরা একটু আজ করতে পারলাম না। আহিয়ার নিচু গলায় বলল, কারণ সবাই বাবা আর ভাইয়ের ভয়ে দূরে সরে যায় আমার থেকে। ভয়ে কেউ আমার সাথে মিশতে চায় না। তাই তোদের কখনো বলিনি। ভয়ে ছিল যদি তোরাও দূরে সরে যাস। হৃদিতা একটু থমকে গেল। তার ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে আহিয়ার দুই হাত শক্ত করে চেপে ধরল। আহি, পাগল তুই! কে কি করল? কে কি বলল? তোর পরিবার কেমন, আমার পরিবার কেমন, তাতে আমাদের কি যায় আসে? আমরা ফ্রেন্ড হয়েছি মানে এই বন্ধুত্ব থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। কথাটা শুনে আহিয়ার চোখে পানি টলমল করে উঠল। আবেগে সে হৃদিতাকে জড়িয়ে ধরল। হৃদিতাও আলতোভাবে ওকে সান্ত্বনা দিল। এই প্রথমবার তাদের বন্ধুত্বের ভেতরে থাকা উচ্চবিত্ত মধ্যবিত্ত দেয়ালটা ভেঙে গেল। মুহূর্তে যেন সেই বরফ গলতে শুরু করল। নিজেদের সামলে নিয়ে তারা বিছানায় বসল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আহিয়া বলল, আচ্ছা, তুই ভাইয়াকে কিভাবে চিনলি? প্রশ্ন শুনে হৃদিতা কাচুমাচু করে কণ্ঠ নামিয়ে বলল, সেদিন তোর ভাইয়ের রুমে আমরা গ্রুপ স্টাডি করছিলাম না? আমি তো জানতাম না, আমি ভুলে তোর রুম ভেবে ঢুকে পড়েছিলাম। সিরিয়াসলি? ভাই কিছু বলে নাই তোকে? হৃদি ঠোঁট কামড়ে দাঁত বের করে হেসে ফেলল। হে হে, কি বলবে? তোর ভাইয়ের কি সেই সাহস আছে হৃদিতা রায়ানকে কিছু বলার? আহিয়া হালকা থেমে গেল। কিছু একটা ভেবে চুপ হয়ে গেল। হৃদিতা হাত নেড়ে তার চিন্তাভাবনা ভাঙল। আচ্ছা বাদ দে এসব, আগে নোটসগুলো দে। সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে। আহিয়া বই খাতা ঘাঁটতে লাগল। এক হাতে কাগজপত্র বের করতে করতে বলল, তুই এই 2 দিন ভার্সিটিতে যাসনি কেন? আমি তো মেসেজ দিয়েছিলাম, রিপ্লাই করলি না। কাহিনী কি? হৃদিতা দৃষ্টি সরিয়ে নিল। ঠোঁট চেপে আসতে বলল, কাহিনী কিছু না, শরীর ভালো ছিল না। কিন্তু সত্যিটা বলল না। কিভাবে বলবে? আহাদ রাজার ভয়ে সে টানা 2 দিন ঘর থেকে বের হয়নি। অথচ আজ আবার তার সামনে এসে পড়তে হলো, তাও আবার আহাদের বেডরুমে। মাথা ঝাঁকিয়ে সব চিন্তা ঝেড়ে ফেলল হৃদিতা। সে বিছানায় নোটসগুলো ছড়িয়ে মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। আহিয়া বলল, আমি কফি আনতে যাচ্ছি, তুই থাক। আহিয়া বেরিয়ে যেতেই হৃদিতার চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের দৃশ্য। আহাদের অর্ধনগ্ন শরীর, চকচকে বডি, গাঢ় বাদামি চোখের গভীর দৃষ্টি, ভাবতেই তার গালজোড়া হঠাৎ লালচে বর্ণ ধারণ করল। বুক ধরফর করছে। ঈষস! হৃদি কখনো কল্পনাও করিনি তার ক্রাশকে এত কাছ থেকে এভাবে দেখতে পাবে। কলমটা ফেলে দিয়ে হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলল সে। লজ্জা, ভয় আর আবেগে তার বুকের ভেতর এক অজানা ঢেউ খেলে গেল। গ্যারেজের পিছনে তৈরি সেই ছোট্ট 2 কামরার ঘরটাই আসলে ডেমো ঘর। মীর বংশের কাছে এটা এক অদ্ভুত র জায়গা। এখানে কখনো রাজনৈতিক আলাপ হয়, কখনো কারো সাথে বনিবনা না হলে তাকে ডেকে এনে দেখানো হয় আহাদ রাজা মীরের ডেমো। আজ সেই ঘরের মাঝখানে পুরনো লোহার চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে শামীম পোদ্দার। পুরান ঢাকার নামকরা দালাল।
কারওয়ান বাজারের ফুটপাত থেকে শুরু করে পাইকারি সবজির আড়ত পর্যন্ত তার প্রভাব বিস্তার। কিন্তু সমস্যা হল সে কথা দিয়েও কথা রাখেনি। আহাদের সাথে ডিল হয়েছিল, সাধারণ ব্যবসায়ীদের উপর সে আর জোর খাটাবে না, কিন্তু সুযোগ পেয়ে আবার পুরনো খেলায় ফিরে গেছে। আজ তার সেই ভুলের মাসুল দিতে হবে। আহাদ রাজা মীর ধীর পায়ে এগিয়ে এলো। কালো শার্টের দুটো বোতাম খোলা, হাতার মোচড় গোটানো, চোখে অঙ্ক দৃষ্টি। সে একটা চেয়ার টেনে আনল, তার উপর এক পাতুলে ঝুঁকে এলো শামীম পোদ্দারের মুখের সামনে। কণ্ঠে কর্কশ গর্জন, তোর নাম শামীম পোদ্দার ঠিক আছে, কিন্তু আহাদ রাজার সাথে পোদ্দারি দেখানোটা তোর মোটেও ঠিক হয় নাই। শামীম পোদ্দারের ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। সে তোতলাতে তোতলাতে বলল, ভাই, এবারের মতো মাফ কইরা দেন। জিন্দেগিতে আর ভুল করুম না। কারওয়ান বাজারে আজ থেইক্কা আমাগো ছাও দেখব না কেউ। আহাদের ঠোঁটে হালকা এক বাঁকা হাসি ফুটল। আহাদ রাজা মীরের কাছে ভুলের কোনো ক্ষমা নাই পোদ্দার। তবে তোর কপাল ভালো, আজ আমার মনটা অনেক ফুরফুরে, আমি আজকে মেলা খুশি। তাই তোকে ছোট্ট একটা ডেমো দিয়েই ছেড়ে দিব। এ কথা বলে আহাদ গম্ভীর কণ্ঠে ডাক দিল, শাওন, নাদিম। পাশেই দাঁড়িয়ে ছিল আশফাক মীর, শাহিন, নাদিম আর শাওন। ডাক শুনে শাওন নাদিম এগিয়ে এলো। আহাদের হালকা ইশারাতেই তারা শামীম পোদ্দারের বাঁধন খুলে দিল। আহাদ পেছনে হেলান দিয়ে বসল, চোখ তোবর্ণ শেয়ালের মতো ঝলসে উঠছে। চল, ওই টুলের উপর উঠে দাঁড়া। আদেশ শোনার সাথে সাথেই শামীম পোদ্দার ধরফর করে উঠে দাঁড়াল। হঠাৎ গর্জন করে উঠল আহাদ, 202 বার কান ধরে উঠবস করবি, একটাও যেন কম না হয়। ভাই, এতবার করলে আমি মরাই যামু ভাই। আহাদ চোখ বড় বড় করে হুঙ্কার ছাড়ল, শুরু কর, না হলে 200 থেকে বাড়ায় দিব। কুইক। ভয়ে কাঁপতে কাঁপতে শামীম পোদ্দার কান ধরে উঠবস শুরু করল। 1, 2, 3। ঘাম ঝরতে শুরু করল কপাল থেকে। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসকষ্ট বেড়ে গেল। আহাদ চেয়ারে হেলান দিয়ে বসে হঠাৎ মুখ বাঁকিয়ে বলল, না, মজা পাচ্ছি না। একটা কাজ কর, তোর লুঙ্গিটা খুলে মাথায় তুলে শুরু কর। ঘরে থাকা সবাই মুখ টিপে হাসল। শাওন এগিয়ে এসে তার লুঙ্গি টানতে গেলেই শামীম 2 হাতে শক্ত করে ধরে চিৎকার দিয়ে উঠল, ভাই, আমি লুঙ্গির নিচে জাঙ্গিয়া পরি নাই ভাই। ছেহ, এটা কি করলি? ভাগ্যক্রমে যদি তোর লুঙ্গি দক্ষিণা হাওয়ায় উল্টাইয়া যায়, তাইলে তো তোর পক্ষী সোজা বাজারে নিলামে উঠব। সবাই আবার হেসে উঠল। শামীম কাদো কাদো গলায় বলল, ভাই, পরের বার আর ভুল করমু না। আহাদ হাত নেড়ে বলল, ঠিক আছে, এখন কন্টিনিউ কর, তাছাড়া তোর পক্ষী নিলামে উঠলেও কেউ কিনতে চাইবে না। কথাটা শুনে হাসিতে ফেটে পড়ল শাহিন নাদিমরা। শামীম পোদ্দার আবার কান ধরে উঠবস শুরু করল। এক সময় শরীর ক্লান্ত হয়ে পড়ল। তার পা কাঁপছে, শ্বাস ছোট হয়ে আসছে, বুক দিয়ে ঘাম ঝরছে নদীর মতো। অবশেষে 202 বার শেষ করে হুঁশ হারাতে হারাতে মেঝেতে পা ছড়িয়ে বসে পড়ল। আহাদ ঠান্ডা চোখে তাকালো আশফাক মীরের দিকে। চাচু, ওই লুঙ্গি নিয়া কি জানো একটা গান আছে না? আশফাক মীর গম্ভীর মুখে উত্তর দিলেন, হো, লুঙ্গি ড্যান্স। আহাদ রাজা হাততালি দিয়ে উঠল, ইয়েস। নাদিম, মিউজিক চালা, এখন পোদ্দার দিবে লুঙ্গি ড্যান্স। নাদিম স্পিকারে গান চালালো। ঢোল ঢাকের তালে তালে বাজতে লাগল সেই বিখ্যাত সুর। আহাদ পায়ের উপর পাতুলে চেয়ারে হেলান দিয়ে বসল। শাহিন তার পাশে দাঁড়াল। শাওন নাদিম সরে গিয়ে এক পাশে জায়গা করে দিল। শামীম পোদ্দার কাপা ক্লান্ত শরীর নিয়ে আবার দাঁড়াল। 2 হাতে সাদা লুঙ্গির 2 কোণা ধরল। অতঃপর সুরের তালে তালে লজ্জায়, ক্লান্তিতে, ভয়ে ভয়ে নাচতে শুরু করল। লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। সবাই একসাথে হেসে উঠল। আহাদ রাজা মীর ঠোঁটে ঠান্ডা হাসি টেনে কবিতা আবৃত্তি করল। এই আহাদ রাজা, যখন যাকেই দেয় সাজা। লুঙ্গি খুলে নাচতে নাচতে বলে, আহা কি মজা কি মজা। ঘরের দেয়ালে ধ্বনিত হল আহাদের সেই হাসি, সেই গানের আওয়াজ, আর শামীম পোদ্দারের চোখ থেকে গড়িয়ে পড়ল অপমানের অশ্রু। সন্ধ্যার আলো তখন আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে। আকাশে কমলা নীল রঙের মিশ্রণে যেন অদ্ভুত রহস্যময়তা ছড়িয়ে আছে। চারপাশে পাখির ডাক, দূরে মাগরিবের আজানের সুর ভেসে আসছে। সেই সময় তাড়াহুড়ো করে হৃদিতা কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধোপদপ শব্দ করে সিঁড়ি বেয়ে নামছিল। তার হাতে ফোন, স্ক্রিনে ভেসে আছে ঈশানীর নাম। হৃদির মুখে ব্যস্ততা, চোখে অস্থিরতা। মনে মনে বলল, আজকে দেরি হলে নিশ্চিত আব্বুরে ফোন দিয়ে সব বলে দেবে।
শেষ সিঁড়ির ধাপে পা রাখতেই হঠাৎ সামনে থেকে আসা কারো সাথে মুখোমুখি সংঘর্ষ। ধপ করে ছিটকে পড়ল দূরে। মুখ থেকে চাপা একটা শব্দ বের হল, আহহ। সিঁড়ির কোণার সাথে কজি লেগে কেটে গেছে, সামান্য রক্ত বেরিয়ে আসছে। হৃদিতা চোখ বন্ধ করল, হাত দিয়ে কজি চেপে ধরল। একটু সামলে নিয়ে উপরের দিকে তাকাতেই চমকে উঠল। যার সাথে সংঘর্ষ হয়েছিল সেও মেঝেতে পড়ে আছে। লম্বা চওড়া গড়নের একজন পুরুষ, ধবধবে ফর্সা ত্বক, চুল ব্যাকব্রাশ করে সেট করা, মুখে ক্লিন শেভ। আকাশী নীল রঙের শার্ট পরা, একপাশে তার অফিসিয়াল কালো ব্যাগটা পরে আছে। হৃদি চোখ পিটপিট করে অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন আহাদের ছোট চাচি, হালিমা বেগম। চোখে অমিশ্রিত বিস্ময়। আদনান বাবা, তুমি ঠিক আছো? হৃদিতা পেছনে থেকে আহিয়া দৌড়ে নেমে এসে হৃদিকে হাত ধরে দাঁড় করাল। হৃদি, তুই ঠিক আছিস তো? হৃদি ব্যথা চাপা দিয়ে মাথা নেড়ে বলল, হুম, আমি ঠিক আছি, কিন্তু উনি। আহিয়া দ্রুত ছেলেটার দিকে এগিয়ে গেল। আদনান ভাই, আপনি ঠিক আছেন? আদনান ধীরে ধীরে উঠে দাঁড়াল। হাত দিয়ে জামার ধুলো ঝাড়ল। একবার কঠিন দৃষ্টিতে তাকালো আহিয়ার দিকে। তীক্ষ্ণ দৃষ্টি, ঠান্ডা কিন্তু ভীতিকর। আহিয়া অনায়াসে গুটিয়ে গেল, সেই দৃষ্টিতে যেন অদৃশ্য চাপা কিছু লুকিয়ে আছে। আদনান হালিমা বেগমের দিকে তাকিয়ে সোজা স্বাভাবিক গলায় বলল, আমি ঠিক আছি, চাচি আম্মা। এরপর হৃদিতার দিকে একবার তাকিয়ে ব্যাগ হাতে তুলে গটগট করে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল তার উপস্থিতি। হৃদিতা অবাক হয়ে তাকিয়ে থাকল তার চলে যাওয়া পথের দিকে। সে কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, উনি কে? হালিমা বেগম স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আদনান, আহাদের বড় চাচা সালমান মীরের একমাত্র ছেলে। আহিয়া এবার যোগ করল, আদনান ভাই একজন ডাক্তার। বড় আব্বু আর বড় আম্মু জার্মান থাকেন, সেখানে ব্যবসা আছে। আদনান ভাই সেখান থেকেই পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। উনি সবার থেকে একেবারেই আলাদা, রাজনীতি একদম পছন্দ করে না, একেবারে বড় আব্বুর মতো। খুব নিয়মে চলে, শরীর নিয়ে প্রচণ্ড সচেতন। প্রয়োজন ছাড়া কারো সাথে কথাও বলে না। দেখলি না, কেমন গটগট করে চলে গেল? হৃদি একবার সেদিকে তাকিয়ে হেসে উঠল। আহিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমি এমনি এমনি বলেছিলাম যে তোদের বাসার সবাই অদ্ভুত। এক একজনের এক এক রকম আচরণ। আহিয়া আর কোনো জবাব দিল না। হৃদি ঘুরে চলে যেতে নিলেই হালিমা বেগম ডেকে বললেন, আরে, কই যাও? আমি নাস্তা রেডি করেছি, অন্তত খেয়ে যাও। না আন্টি, আমার দেরি হয়ে যাবে। বুবু ফোন দিয়েছে, ভাইয়া বাসায় ফেরার আগেই আমাকে যেতে হবে। এটা আবার কেমন কথা? তোমাকে ড্রাইভার দিয়ে পৌঁছে দেব। হৃদিতা দ্রুত মাথা নেড়ে বলল, না না, দরকার নেই, আমি যেতে পারব। এরপর হৃদি হালকা হাসি দিয়ে সবার থেকে বিদায় নিল। আহিয়া হাত নেড়ে বলল, সাবধানে যাস, বাসায় পৌঁছে একটা নক দিস। হৃদিও হাত নেড়ে বেরিয়ে গেল বাইরে। হালিমা বেগম আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। আদিবা ড্রয়িং রুমে বসে আছে। আহিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকল। আর উপরের তলা থেকে আদনানের তীক্ষ্ণ দৃষ্টি জোড়া নীরবে বিদ্ধ হয়ে রইল নিচতলার ড্রয়িং রুমে। চোখে এক অদ্ভুত গভীরতা, যেন ভেতরে লুকিয়ে আছে অজানা গল্প, অচেনা রহস্য। মীর হাউজের বিশাল গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো হৃদিতা। রাস্তার বাতিগুলো এক এক করে জ্বলে উঠছে, আলো অন্ধকারের ফাঁকে শহরটা যেন আরও রহস্যময়ী হয়ে উঠেছে। হৃদি রাস্তার ধারে দাঁড়িয়ে চারদিকে চোখ বুলাল। একটা রিকশাও চোখে পড়ল না। সে দীর্ঘশ্বাস ফেলে ওড়নাটা শক্ত করে গলায় প্যাঁচাল, মাথা ও চুল ভালোভাবে ঢেকে নিল। ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। বড় বড় পা ফেলে সামনের গলির দিকে হাঁটা শুরু করল হৃদি। আশা ছিল সেখানে হয়তো রিকশা পাওয়া যাবে। হঠাৎই পিছন থেকে কর্কশ শব্দে তীব্র ব্রেক কষল একটা গাড়ি। হৃদি চমকে উঠল, একেবারে তার সামনেই কালো রঙের গাড়ি থেমে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল সে, বুক ধুকপুক করছে, আরেকটু হলেই তো চাকার নিচে যেত। ঠিক তখনই ভেসে এলো এক অতি পরিচিত গভীর কণ্ঠস্বর, মিস জানু। তোরাক করে চোখ মেলে তাকালো হৃদি। গাড়ির কাঁচ নামানো, ভেতর থেকে ঠান্ডা অথচ জ্বলন্ত চোখে তাকিয়ে আছে আহাদ রাজা। তার সেই দৃষ্টি যেন সরাসরি বিদ্ধ হয়ে ঢুকে গেল হৃদির চোখের গভীরে। অকারণে বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করল হৃদি। এমন অদ্ভুত ব্যথা সে আগে কখনো অনুভব করেনি। নিজেকে সামলে নিয়ে কড়া গলায় বলল,
আর একটু হলেই তো আপনার গাড়ির নিচে ব্যাঙের মতো পিষে যেতাম আমি। চোখ কি পকেটে রেখে গাড়ি চালাচ্ছিলেন? আহাদ ধীরস্থির ভঙ্গিতে গাড়ির দরজা খুলে নেমে এলো। তার চোখ এখনও স্থির হয়ে আছে হৃদির মুখে। ঠান্ডা, কাঁপিয়ে দেওয়ার মতো স্বরে বলল, কি বললে? হুম। আহাদের কণ্ঠে হিমশীতল রাগ মিশে আছে। হৃদি সেটা বুঝে গেল। বুকের ভেতর আরও জোরে ধুকপুক শুরু হল। আর কথা না বাড়িয়ে একটা ক্রিয়েম হাসি দিল, তারপর ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করল। ঠিক তখনই সামনে এক ফাঁকা রিকশা এসে পড়ল। হৃদি তাড়াতাড়ি ডাক দিল, এই রিকশা। রিকশা কাছে আসতেই হৃদি দ্রুত পা বাড়িয়ে উঠতে যায়। হঠাৎ একটা শক্তপোক্ত হাত তাকে কোমর থেকে টেনে তুলল। ভড়কে গিয়ে চিৎকার করে উঠল হৃদি, মামা, বাঁচান, এই লোকটা আমাকে অপহরণ করছে। তার চিৎকারে আশেপাশের কয়েকজন সেদিকে তাকালো। রিকশাওয়ালাও একবার আহাদের দিকে তাকালো। আহাদের চোখের তীক্ষ্ণ দৃষ্টি দেখে রিকশাওয়ালা এক মুহূর্ত দেরি না করে দ্রুত প্যাডেল মেরে উধাও হয়ে গেল। হৃদির মুখ শুকিয়ে গেল। এই দেশে মানবতা বলে কিছু নাই। কেউ সাহায্য করল না। আহাদ একটুও বিচলিত হল না, বরং তাকে তুলে এনে গাড়ির ভেতর বসিয়ে নিজে হালকা ঝুঁকে মুখের কাছে এসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কে বলল মানবতা নাই? এই যে আমি একটা মহিলা ব্যাংকে তুলে এত কষ্ট করে 4 ফুট হেঁটে এসে গাড়িতে বসালাম। এটা কি মানবতার মধ্যে পড়ে না? হৃদির চোখ বিস্ফারিত হয়ে গেল। মুখ হা হয়ে রইল। আহাদ গা ছাড়া ভঙ্গিতে সামান্য হেসে উঠল। হৃদি দাঁত চেপে কোমল হাতে আহাদের বুক ঠেলে সামান্য সরিয়ে দিল। আমি মোটেও ব্যাঙ না। ব্যাঙ আপনি, আপনার 14 ঘুষটি। সরুন, আমি নামব। সে পা নামানোর আগেই আহাদ ধপ করে গাড়ির দরজা বন্ধ করে দিল তার মুখের উপর। অতঃপর হেঁটে গিয়ে ড্রাইভিং সিটে বসল। গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। সামনে পিছনে গার্ডদের গাড়ি সারিবদ্ধ হয়ে দাঁড়াল। ধীরে ধীরে কনভয়ের মতো যাত্রা শুরু হল। আর গাড়ির ভেতরে বসে হৃদি নিঃশ্বাস ফেলল ভারীভাবে। তার বুকের ভেতর ধরফরানি থামছেই না। আহাদ হাত স্টিয়ারিংয়ে রেখেও মাঝে মাঝে পাশ কাটিয়ে তাকাচ্ছিল হৃদির দিকে। তার দৃষ্টি এমন, যেন হৃদির প্রতিটা অঙ্গভঙ্গি, প্রতিটা নিঃশ্বাসের ওঠানামা পর্যন্ত পড়ে ফেলতে চাইছে। হৃদির শরীর থেকে ভেসে আসছে মেয়েলি ঘ্রাণ। হালকা, মিষ্টি, অথচ অদ্ভুতভাবে মাতাল করা। আহাদ রাজা মীর, যে মানুষের তো ঝরাতে দ্বিধা করে না, যার কণ্ঠেই মানুষ থরথর করে কাঁপে, সে আজ অদ্ভুত অচেনা এক অনুভূতির বন্দী। বুকের ভেতর ধুকপুক ধ্বনিতে যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড। কপালের শিরাগুলো টনটন করছে। সে মাথা নাড়িয়ে চেষ্টা করল সবকিছু ঝেড়ে ফেলতে। কিন্তু যতই চোখ সরায়, ততই আবার দৃষ্টি ফিরে যায় হৃদির দিকে। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল। হৃদির কজিতে হালকা দাগ তো শুকিয়ে লেগে আছে। আহাদের ভ্রুর মাঝখানে গভীর ভাঁজ পড়ল। চোখ দুটো একেবারে ধারালো হয়ে উঠল। হঠাৎই ব্রেক চাপল জোরে। গাড়ি কেঁপে উঠল রাস্তার মাঝে। সামনে পিছনে থাকা গার্ডদের গাড়িগুলোও দাঁড়িয়ে গেল। আহাদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদির হাতে। এটা কি? এখানে কি হয়েছে? হৃদি চমকে গেল। একটা ঢোক গলাধকরণ করে আমতা আমতা করে বলল, পড়ে গিয়ে একটু কেটে গেছে। আহাদ গর্জে উঠল, পড়ে যাস কি করে? আর কেটে যায় কি করে? হো, মন কি তালগাছের মাথায় থাকে? হৃদি ভয়ে আর কিছুই বলল না, তবে মনে মনে বিড়বিড় করল, আজব, আমার কেটে গেলে উনির কি? নিজে তো খালি থাপ্পড়ায়, ধমকায়, আর এখন দর্দের ডিব্বা হয়ে মরিচের মতো ঝাঁঝ ঢালছে। আহাদের চোখ স্থির হয়ে রইল। হৃদির ঠোঁট ফুলানো, চোখ দুটো ভীতুর মতো পিটপিট করছে, দৃষ্টি সোজা সামনের দিকে। কোনো কথা না বলে আবার গাড়ি চালু করল আহাদ। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল একটা বড় ফার্মেসির সামনে। গাড়ির ভেতর হৃদিকে লক করে রেখে নেমে গেল সে। হৃদির বুক ধরফর করছে, সে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো আহাদ রাজা, হাতে একগাদা ওষুধের প্যাকেট। গাড়িতে বসে হৃদির হাত ধরে জোর করে সামনে টানল। হৃদি বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়েও দিল। আহাদ হেক্সিসল দিয়ে পরিষ্কার করে, খুব যত্ন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল, যেন তার সব ধৈর্য ঢেলে দিচ্ছে। হৃদির বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপন শুরু হল। পানির বোতলের ঢাকনা খুলে 2টা ওষুধ এগিয়ে দিল আহাদ। হৃদি সাথে সাথে ঠোঁট ফুলিয়ে নাক চেপে ধরল। আহাদ হুঙ্কার ছাড়ল, কি হল? আর কতক্ষণ ধরে থাকব আমি? হৃদি ভ্রু কুচকে কটাক্ষ করে বলল, আপনাকে ধরে রাখতে কে বলেছে? জানালা দিয়ে ফেলে দেন না। সামান্য কেটে গেছে,
এমনই ঠিক হয়ে যাবে। আহাদের চোখে আগুন জ্বলে উঠল। আহাদ রাজার মুখের উপর কথা। থাপ্পড়া চেহারার নকশা পাল্টা দিব। হা কর। সেই হৃদির চিবুক ধরে মুখ উঁচু করল। হৃদি চোখ বন্ধ করে শ্বাসরুদ্ধ করে রাখল। ভয়ে বাধ্য মেয়ের মতো মুখ খুলে ওষুধটা গিলে ফেলল। আহাদ তখন ধীরে তার চিবুক ছাড়ল। নরম স্বরে বলল, এবার নিঃশ্বাস নে, তা না হলে মরে যাবি। পরে আমিও অনায়াসে মরব, আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই। হৃদি চোখ খুলল, হতবাক হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। শেষের কথাগুলো সে ঠিকঠাক শুনতে পেল না। আহাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল কি বলেছে। একসময় গাড়ি এসে থামল হৃদির বাসার সামনে। হৃদি নামতে যাবার আগেই আহাদ তার হাতে ধরিয়ে দিল ওষুধের প্যাকেটগুলো। হৃদির চোখ বিস্ময় বড় হয়ে গেল। এতগুলো ওষুধ, সামান্য একটা কাটার জন্য? আহাদ নির্লিপ্ততা ভঙ্গিতে উত্তর দিল, সব ধরনের ব্যথার ঔষধ, দাগ যাওয়ার ক্রিম আছে। যেটা ভালো লাগে সেটা খাবে। হৃদি হতভম্ব হয়ে বলল, এহহ, ওষুধও আবার পছন্দমতো খাওয়া যায়? আহাদ নাক ঘষল হাতের উল্টো পিঠে। যায়, ভালো না লাগলে ডাক্তার দেখিয়ে অন্য ওষুধ এনে দিব। হৃদি একেবারে চুপ করে গেল। মনে মনে বলল, বড়লোকের বিরাট কারবার, এরা বোধহয় এভাবেই ট্রিটমেন্ট করে। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ভিতরে ঢুকে গেল। আহাদ তার যাওয়ার পানে তাকিয়ে রইল। 6 তলার করিডোরে এসে থামল হৃদি। চোখ পড়ল কর্নারের ডাস্টবিনে। হাতে থাকা ওষুধের প্যাকেটগুলোর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটল। চারদিকে চোরের মতো তাকালো একবার। অতঃপর একেবারে নিশ্চিন্তভাবে সব ওষুধের প্যাকেটগুলো ছুঁড়ে দিল ডাস্টবিনে। হাত ছেড়ে বলল, ব্যাস, ঝামেলা শেষ। বাসায় এগুলো নিয়ে ঢুকলে নিশ্চিত হরতাল হতো। বাসায় ঢুকেই হৃদি হাফ ছেড়ে দিল। দরজার পাশেই রাখা সোফায় গা এলিয়ে দিল। তার দেহ ক্লান্ত, চোখে মুখে ক্লান্তি আর অস্থিরতা স্পষ্ট। সামনে এসে বসল ঈশানী। বোনকে একবার ভালো করে পরখ করল সে। কিছুদিন ধরেই হৃদির আচরণ তার চোখে ধরা পড়ছে, কেমন যেন উদ্ভট, অস্বাভাবিক। ঈশানী ভ্রু কুঁচকে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এত দেরি করলি যে? বেরিয়েছিলি মাগরিবের সময়, এখন এশার আজান দিচ্ছে। হৃদি একটু কাত হয়ে আর চোখে তাকালো বোনের দিকে। মৃদু ক্লান্ত কণ্ঠে বলল, দেরি কোথায় করলাম? রাস্তায় জ্যাম ছিল। ভাইয়া কি আসছে? না, এখনই চলে আসবে। মাগরিবের নামাজ তো কাজা করেছিস, এখন অন্তত অজু করে এশার পড়ে নে। একটু পরেই আব্বু ফোন দিবে, নামাজ পড়ছিস কিনা জিজ্ঞেস করবে। হৃদি নিঃশ্বাস ফেলে কপাল মেসেজ করল, ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, একটু পরে পড়ব। ঈশানী তির্যক দৃষ্টিতে তাকাল, এখন না পড়লে আর হবে না। একবার চিৎপটাং হয়ে গেলে আর উঠবি না। হৃদি ঠোঁট ফুলিয়ে বিরক্ত মুখে বলল, আচ্ছা যাচ্ছি। ধোপদপ পা ফেলে রুমে ঢুকে ব্যাগটা ছুঁড়ে দিল বিছানায়। তারপর ভারী পায়ে ওয়াশরুমে ঢুকে হাতমুখ ধুয়ে নিল। অজু শেষে এসে শান্ত হয়ে নামাজে দাঁড়াল। নামাজ শেষ করে জায়নামাজ গুটিয়ে রাখতেই মাহির ডাক এলো। খালাম্নি, মাম্মাম ডাকছে, নানু ভাই ফোন দিছে। হৃদি ভ্রু কুচকে তাকালো, অনিচ্ছা সত্ত্বেও জায়নামাজ রেখে মাহির সঙ্গে গেল ড্রয়িং রুমে। স্ক্রিনে বাবার মুখ। হৃদি সালাম দিল। হৃদিকে হিজাবে দেখে তার বাবা সঙ্গে সঙ্গে উষ্ণ কণ্ঠে উত্তর দিলেন, মাশা আল্লাহ, আমার আম্মাজান নামাজ পড়ে আসছে মনে হয়। হৃদি মাথা নিচু করে হালকা হাসল। তার বাবা আবার দৃঢ় কণ্ঠে বললেন, নামাজ কায়েম করবা না মা, দুনিয়ার সব কিছুই মিথ্যা, মায়াজাল। শুধু তোমার ইবাদতগুলোই আসল, এগুলোর দিকে সবসময় খেয়াল রাখবা। অতঃপর দীর্ঘ সময় নিয়ে কিছু উপদেশ দিলেন, হাদিস শোনালেন, যেন প্রতিদিনের নিয়ম। ঈশানী আর হৃদি জনেই মাথা নিচু করে শুনল মনোযোগ দিয়ে। একসময় ঈশানী জিজ্ঞেস করল, আম্মু কেমন আছে? রাইসা পড়াশোনা করে? তোমার আম্মু নামাজ দাঁড়িয়েছে। রাইসা রুমে কি করে কে জানে? কোনো কথা শোনে না তোমার আম্মুর। তারপর হৃদির দিকে তাকিয়ে গলা কঠিন করলেন, তোমার পড়াশোনার কি খবর? ঠিক মতো পড়াশোনা করো? হৃদি সোজা হয়ে বসল, হুম করি তো। তারেক রায়ান গম্ভীর মুখে বললেন, তোমাকে আমি আসলে সেখানে পাঠাতে চাইনি। তোমার ভাই বোন মিলে ভর্তি করাইছে। ভর্তি যখন হইছ, মন দিয়ে পড়বা। কোনো কিছু যেন না শুনি, এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজে মাথা নিচু করে হাঁটতে হয়। হৃদি কিছু বলল না, শুধু মাথা নাড়ল। চোখে এক অদ্ভুত চাপা জমে উঠল। তিনি আবার বললেন, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, সাবধানে চলাফেরা করবা, আল্লাহ হাফেজ। দুই বোন একসাথে বলল,
আল্লাহ হাফেজ। ভিডিও কল শেষ হতেই রুমের ভেতর হালকা নীরবতা নেমে এলো। হৃদি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে চার হাত পা চারদিকে ছড়িয়ে দিল, সিলিংয়ের দিকে তাকিয়ে রইল আনমনস্কভাবে। মনে পড়ে বাবার শেষ কথাটা, এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজে মাথা নিচু করে হাঁটতে হয়। চোখ দুটো বন্ধ করল। শরীরটা ক্লান্ত, মনটাও ভারাক্রান্ত। ঠিক তখনই ট্রিইং করে বেজে উঠল কলিং বেল। ঈশানী ঝট করে উঠে দাঁড়াল। তোর ভাইয়া আসছে মনে হয়, বলেই দৌড়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল ঈশানীর। তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন পরিচিত মুখ। আহাদ রাজার তিন পান্ডা শাহিন, নাদিম আর শাওন। তাদের হাতে ও নিচে একাধিক বড় বড় প্যাকেট। দেখে মনে হচ্ছিল সব খাবারের প্যাকেট। ঈশানী বিস্মিত হয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনারা? হৃদি চোখ বন্ধ রেখেই শব্দ শুনতে পাচ্ছিল। চোখ খুলে ঘাড় একটু কাত করে দেখার চেষ্টা করল। কৌতূহল চেপে রাখতে না পেরে ধীরে ধীরে উঠে গিয়ে দাঁড়াল ঈশানীর পেছনে। সামনের দৃশ্য দেখে হৃদির চোখও বিস্ফারিত হয়ে গেল, আহাদের তিন পান্ডাকে দেখে। ঠিক তখনই শাহিন প্যাকেটগুলো এগিয়ে ধরল। নরম অথচ গম্ভীর কণ্ঠে বলল, এগুলো আপনার জন্য। ঈশানী হৃদির উপস্থিতি টের পেল না, তাই ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকাল তাদের দিকে। আমার জন্য? তিনজন একসাথে দ্রুত না সূচক মাথা নাড়ল। তারপর ঈশানীর পিছনে হৃদির দিকে দৃষ্টি রেখে বলে, আপনার জন্য। হৃদি হতবাক হয়ে নিজের বুকে তর্জনী আঙুল ঠেকিয়ে বলে, আমার জন্য? তিনজন একসাথে হ্যাঁ সূচক মাথা নাড়াল। এরপর শাহিন প্যাকেটগুলো ধরে রেখে ব্যাখ্যা দিল, আপনার হাত কেটে গেছে। ভাই বলেছে আপনার প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, তাই এগুলো পাঠিয়েছে। অনুগ্রহ করে গ্রহণ করুন। এক মুহূর্তে ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। শুধু হৃদির বুকের ভেতর ধুপধাপ শব্দের ধুকপুকানি। ঈশানী দৃষ্টি হঠাৎ হৃদির দিকে ঘুরে গেল, চোখ দুটি বিদ্ধ হচ্ছে যেন হৃদির বুকের ভেতর পর্যন্ত। তীক্ষ্ণ দৃষ্টি, বিস্ময়ের সুরে বলল, তোর হাত কেটে গেছে? হৃদি একটা শক্ত ঢোক গলাধকরণ করল। গলার ভেতরটা শুকিয়ে কাঠ। অবস্থা এমন যে কথাই বেরোতে চাইছে না। অবশেষে ৩২টা দাঁত বের করে জোরপূর্বক একটা কৃত্রিম হাসি দিল। বিড়বিড় করে সুর টেনে বলল, আমি তো ফাইসা গেছি। আমি তো ফাইসা গেছি মাইনকার চিপায়। ঈশানী কটমট করে তাকালো হৃদির দিকে। আহাদ রাজার তিন পান্ডা এক এক করে ভিতরে ঢুকে গেল। সব প্যাকেটগুলো ড্রয়িং রুমে রেখে আবার বেরিয়ে গেল। পুরো ড্রয়িং রুম ভর্তি, পা রাখারও জায়গা নাই। হৃদিতা ভয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মনে মনে আহাদ রাজাকে গালি দিতে লাগল। সামান্য একটু কেটে গেছে, তার জন্য আবার কিসের প্রোটিন আজব।